আপনি কি আমাকে ওই দিনের জন্য সরি বলতে এসেছেন? মাথায় বাড়ি খাওয়ানো? আচ্ছা, আপনাকে সরি বলতে হবে না। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এবার আমাকে যেতে দিন। উনি সাথে সাথে আমাকে আবারও চেপে ধরে বলে উঠল, তুই সাথে করে বডিগার্ড আনিসনি কেন? কার পারমিশন নিয়ে ঘুরতে বের হয়েছিস বল? ওনার কথা আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠি, আপনাকে কেন বলবো? আমাকে দাদা দাদি পারমিশন দিয়েছে। আমার স্বামীও আমাকে স্বাধীনতা দিয়েছে, তাই এসেছি। আমার এমন কথা শুনে সুন্দর পুরুষটার চোখ মুখ শক্ত করে উনি বলে, পারমিশন মাই ফুড। তুই আমার পারমিশন ছাড়া এক পাও নড়তে পারবি না। তোকে যে স্বাধীনতা দিয়েছে সে নিজেই তোর স্বাধীনতা অনেক আগে কেড়ে নিয়েছে। অবাধ জিনিসটা আমার পছন্দ না। তোর জন্য আমাকে কতটা জার্নি করতে হয়েছে খবর আছে তোর? হ্যাঁ? আরও চেপে ধরে ব্যথায় আমি বলে উঠি, লাগছে আমার, ছাড়ুন প্লিজ। সাথে সাথে উনি আমাকে ছেড়ে উপরে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আমাকে শান্ত করে আমার দিকে তাকিয়ে বলে উঠে, আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমাকে ভালো থাকতে দিবি। অবাধ্য জিনিসের প্রতি বরাবরই আমার আকর্ষণ বেশি থাকে। তুমি যতই অবাধ্য হবে আমি তোমাকে ততটাই বাধ্য করব তোমাকে। তুমি যত দূরেই যাবে তত তোমাকে আমি বন্দি করে রাখব। আমাকে বাধ্য করো না হিংস্র হতে, তাহলে তোমাকে এই সাথে ধ্বংস করে দিবে। বলে আমাকে টানতে টানতে নিজের সাথে নিয়ে যেতে লাগলেন। আমাকে পার্কে এক সাইডে এনে একটা বেঞ্চের ওপর বসিয়ে নিজেও আমার পাশে বসে বলেন, মাথা নিচু করে মাথা দুহাত চেপে ধরে রেখেছেন। পরক্ষণে আমার দিকে তাকিয়ে আমার হাতে দুটো আইসক্রিম ফেলে দিলেন। দুজনে নীরব, কিন্তু আমি নীরব থাকতে পারছি না, কারণ আমার পেটের ভিতরে কথা গুড়গুড় করছে। উনি হয়তো আমার মনে কথা বুঝতে পেরেছেন, তাই আমাকে না দেখে উনি বলে উঠলেন, এখন যদি একটা কথা বলতো, এখান থেকে সোজা পানিতে ফেলে দিব আমি। আমি ভয়ে কাচুমাচু করছি, এদিক ওদিক তাকাচ্ছি যদি কেউ আসে আর আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়, সেই আশা কিন্তু ফলাফল শূন্য। তখনই এক ঝাল মুড়িওয়ালা আসলো আমাদের সামনে। আমি আস্তে করে বলে উঠলাম, প্লিজ, আমি চুপ করে বসে থাকবো, আমাকে একটা ঝালমুড়ি খাওয়ান প্লিজ। উনি আমার দিকে এক পলক তাকিয়ে ঝাল মুড়িওয়ালাকে ইশারা করে যে আমাকে ঝালমুড়ি দিতে। আমি সাথে সাথে বলি, মামা বেশি করে ঝাল দিবেন কেমন? ঝালমুড়িওয়ালা মামা মাথা নাড়িয়ে সুন্দর করে আমার জন্য ঝালমুড়ি বানাতে বানাতে হাসি মুখে প্রশ্ন করে বলল, আভাবনি, উনি কি আপনার জামাই হন? আমি তীব্র গতিতে মাথা নাড়িয়ে বলি, আরে না, উনি আমার স্বামী নন। আমার স্বামী তো অন্য কেউ, উনি না। আমার কথা শুনে দুজনেই আমার দিকে ভুরু কুঁচকে তাকায়। তাদের তাকানো আমি খানিকটা ইতস্তত বোধ করে বলে উঠি, না মানে বলছিলাম মামা, আসলে আমার স্বামী অন্য কেউ। আর উনি আমার দাদা জানেন, অফিসে কাজ করেন আর কি। মামা যেন আমার কথা বিশ্বাস করলেন না, তাই পুনরায় আমাকে আবার প্রশ্ন করেন, ভাইজান আপনার স্বামী না হলে আপনার স্বামীর নাম কি? আফামনি। মুড়ি বানাতে বানাতে আমি লোকটার এরকম প্রশ্নে ইতিহাস্ত বোধ করে আমতা আমতা করে বলে উঠি, রিত খান। মামা মনে মনে আমার স্বামীকে চিনে, এজন্য ভীষণ একবার আমার পাশে সুন্দর মানুষটাকে দেখে তৎক্ষণাৎ চোখ ঘুরালো আমার দিকে। খানিকটা দ্বিধা নিয়ে আবার প্রশ্ন করে বলল, পুরো নাম কি আফামনি? উনি আমার স্বামীর পুরো নাম জানতে চাই, আর আমি নিজেও স্বামীর পুরো নাম না জানতে পারা ব্যাস বিপাকে। বেশ চিন্তিত ভঙ্গিতে মাথা দুলিয়ে স্বামীর নাম মনে করা চালিয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরে, কিন্তু ফলাফল এবার শূন্য। আমি যখন মনে করতে পারছিলাম না, তখনই আমার পাশে বসে সুন্দর মানুষটার দিকে চেপে বসে চিন্তিত স্বরে ওনাকে প্রশ্ন করে বলি, আচ্ছা আমার স্বামীর পুরো নামটা কি বলুন তো? আপনি তো ওনার পুরো নামটা জানেন তাই না? আমাকে একটু বলুন না, আমি মামাকে বলবো। আমার এমন কথা শুনে উনি ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালেন। হয়তো বা ভাবছে, এই আমি আমার নিজের স্বামীর নাম জানি না, এ কেমন বউ।
কিন্তু আমি কি করব? আমাকে কেউ কখনো বলেনি ওনার পুরো নামটা কি, সেটা এজন্যই জানি না। উনি আমার দিকে রাগীভাবে তাকিয়ে মামার হাতে কিছু টাকা তুলে দিয়ে বলেন মামাকে চলে যেতে, আমাকে ঝালমুড়ি খাওয়াবেন না। এটা নাকি আমার শাস্তি নিজের স্বামীর নাম না জানার জন্য। তাই আমি অসহায় ফেস করে বলে উঠি, আমি এই শাস্তি মানি না। আমি আমার স্বামীর নাম না জানলে নাই, সে না হয় আমি বুঝবো, কিন্তু আপনার ব্যথাটা কোথায়? উনি আমার দিকে শান্তভাবে তাকিয়ে বলে ওঠে, আমার ব্যথাটা যে কোথায় নিজেও বুঝতে পারছি না। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আমার। 1 সপ্তাহ বাহির থেকে তোমার খবর পেয়ে এয়ারপোর্ট থেকে সোজা এখানে আসা। কী জন্য আসলাম নিজেও জানি না, শুধু জানি তোমাকে পোড়াতে হবে। এবার থেকে আর লুকোচুরি নয়, যা হবে সবার সামনেই হবে। যা করার সবার সামনে না হয় করব। এই তুই আমার কানের দুল দেখছিস? নীল কানের দুলটা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না, তুই দেখেছিস? সোফার উপর 2 পা তুলে সোফার বসার জায়গাটা মাথা রেখে চুলগুলো ফ্লোরে ফেলে মনোযোগ সহকারে ফোন টিপছি আমি। ফিয়া কথা মনোযোগ নষ্ট হলো, আমার ঘাড় ঘুরিয়ে বিরক্ত নিয়ে তাকায় ওর দিকে। মেয়েটা সবসময় ভুল সময় এন্ট্রি নিবে, এটা ওর একটা প্রধান কাজ হয়ে গেছে। ওর দিকে তাকিয়ে পা নামে ঠিক হয়ে বসি আমি। তারপর বিরক্ত নিয়ে প্রশ্ন করি, তোর কোন দলটা? ও আমার থেকে ডাবল বিরক্ত নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, তুই আমার নীল দুলটা চিনতে পারছিস না? আরে আমার ওই নীল দুলটার কথা বলছি। আর কি? ও এমন উল্টো প্রশ্ন আমি পাল্টা উত্তর দিলাম, তোর ওই নীল দুলটা যে মার্কেট থেকে কিনে এনেছিলি। ফিহা সাথে সাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তুই দেখেছিস। আমি আবার বলি, বড় আকৃতির দুলটা যে ছিল ওটা না? ও আবার সাথে সাথে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ওটাই ছিল। আমি বলি, ও আচ্ছা, বলে নড়ে চড়ে বসে কনফিডেন্সের সাথে বলে উঠি, বড় বড় পাথরের গোলাকার রিংটা ছিল যে, ওটার কথা বলছিস না তুই? ফিয়া এবার মহা খুশি হয়ে আমার দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসে, যার অর্থ অনাকাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার আশায় আমার দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ওটাই তোর কাছে, দে আমাকে দুলটা। তারপর আমি আবার স্বাভাবিকভাবে বলে উঠি, তুই যে একদিন পড়েছিল ওটা না? হ্যাঁ হ্যাঁ ওটাই। খুশি হয়ে ফিয়া আমি নড়ে চড়ে বসে ওর দিকে তাকিয়ে বলে উঠি, ওটা তো আমি দেখিনি, তুই অন্য কোথায় গিয়ে দেখ। ফিহা বোকার মতো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি বলবে ও নিজেই বুঝতে পারছে না। ওকে এভাবে বোকা বানানো নিজে হয়তো ভাবিনি, তাই আমার দিকে তাকিয়ে আছে। তারপর রেগে কোমরে 2 হাত দিয়ে বলে উঠি, তুই আমাকে এভাবে বোকা বানালি? তোর কাছে ছিল না তো আমাকে আগেই বলতে পারতি। এভাবে আমার সময় নষ্ট করলি কেন বল? ওর কথা শুনে 2 হাত উপরে তুলে একটা হামি দিয়ে স্বাভাবিকভাবে বলে উঠি, তোর উল্টো প্রশ্নে পাল্টা উত্তর দিলাম আর কি। তুই আমাকে দুলের সাথে পরিচয় না করিয়ে বলছিস দুল দেখেছিস কিনা, তাই আমি তোকে প্রশ্ন করে শিওর হয়ে বলে দিলাম যে আমি দেখিনি, সিম্পল। তুই কি আমাকে বোকা পেয়েছিস? বলে প্রচণ্ড রেগে সোফায় বালিশের কুশন আমার উপর ছুঁড়ে মারে ফিহা। আমি ওর দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলি, ব্রেকআপ তোর সাথে আমার, যা ভাগ এখান থেকে। ব্রেকআপ? কনফিউজড হয়ে, এখানে ব্রেকআপ কোথা থেকে আসলো রে? আর তোর সাথে আমার ভালোবাসা কবে ছিল যে এখন ব্রেকআপ হবে? তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে উঠি আমি, কেন? তুই তো বলেছিলি যে ভালোবাসার মানুষ রাগ করলে, ঝগড়া করলে বা মারলে নাকি তাদের সাথে ব্রেকআপ করা হয়। তোর সাথে ব্রেকআপ আমার দাদি বলে পরিবার সবাইকে ভালোবাসতে হয়, আর তুই আমার পরিবার, তাই তোকেও আমি ভালোবাসি। আর তুই আমাকে মেরেছিস, তাই তোর সাথে আমার ব্রেকআপ। দেখ আমি আগে শুধু দাদা দাদিকে ভালোবাসতাম, কিন্তু এখন
তোরে, নিহা আপুকে, ফুপি ফুপাকে, অয়ন ভাইয়াকেও ভালোবাসি। তাই আমার পেটটাও কত বড় হয়ে গেছে। দেখ দেখ, আগে শুধু পেটের ভিতর দাদা দিদি ভালোবাসা থাকতো, এখন তোদের ভালোবাসা আছে। তাই তোর সাথে ব্রেকআপ করে আমার পেট থেকে তোরে বের করে দিলে আমার পেট একটু ছোট হবে, বুঝেছিস? মানুষের বুকে থাকে আর তার বুঝি পেটের ভিতরে থাকে ভালোবাসা। কনফিউজড হয়ে ফিহা আমি স্বাভাবিকভাবে বলে উঠি, হ্যাঁ আমার বুকটা ছোট, তাই এবার জায়গা নেয়, এজন্য পেটের ভিতর রাখি সবাইকে। তোকেও রেখেছিলাম, কিন্তু তুই আমাকে মেরেছিস, তাই তোকে বের করে দিয়েছি, যা ভাগ এখান থেকে। তখনই কেউ হু হু করে হেসে ওঠে। আমি পাশে ফিরে তাকিয়ে দেখলাম আয়ান ভাইয়া দাঁড়িয়ে আছে আমাদের সামনে। তারপর হাসতে হাসতে আমাদের সামনে এসে বলে, ফিহা তোর রুমে গিয়ে ভালো করে দেখ, আছে হয়তো কোথাও, বলে আমার পাশে বসে পড়ে। আর ফিহা রেগে মেগে নিজের রুমের দিকে হাঁটা ধরে। ভাইয়া হাসতে হাসতে বলে, তুমি আমাদের সবাইকে পেটের ভিতর রাখলে, অথচ হৃদকে রাখলে না কেন? ও তো তোমার স্বামী হয়। তাহলে মুহূর্তে আমার মধ্যে ওই বিষণ্ণতা ছেয়ে গেছে। হৃদ নামটি শুনে আমার মধ্যে এক জড়তা কাজ করা শুরু করে দিয়েছে। আমি ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকিয়ে বলি, ওনাকে আমি ভালোবাসতে পারবো না, আর না ওনাকে আমার পেটের ভিতর রাখতে পারবো। যদি ওনাকে আমার পেটের ভিতর রাখি, তাহলে উনি আমার পেটের ভিতর থেকে ছুরি মারবে আর বলবে আমাকে বের করে দে, নয়তো তোর পেট আমি ফুটো করে দিব। তারপর আমাকে ওই ফুটো পেট নিয়ে চলতে হবে। তখন আমাকে কেউ আর ভালোবাসবে না, আপনিও তো ভালোবাসবেন না আমাকে, তাই উনি বাধ্য। আয়ন মায়ার কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। মেয়েটা কি বুঝে না কখন কাকে কি বলতে হয়? এমনিতে মেয়েটার কথা তার সামনে মানুষকে অস্থিরতা ভোগায়, আর এখন তার কি ভালোবাসাও চাই? কিন্তু তার চাওয়াটা এরকম আর আমার চাওয়াটা অন্যরকম। আচ্ছা, এই চাওয়াটা কি খুব খারাপ ওদের মাঝে? কিন্তু হৃদ তো ওকে চায় না, আর না মায়া। তাহলে ক্ষতি কি আমার চাওয়াটার মধ্যে? না, আমার হৃদ আর মায়ার ফিলিংস সম্পর্কে জানতে হবে। মায়া ফিলিংস সম্পর্কে কিছু যায় আসে না, কিন্তু যদি হৃদের মাঝে বিন্দুমাত্র ফিলিংস থাকে, তাহলে আমি কখনোই মায়ার দিকে তাকাবো না। আর যদি না থাকে, তাহলে আমি এই সম্পর্ক টিকে থাকতে দিব না, মায়াকে আমার করে নিব। এসব ভাবনা চিন্তার মধ্যে প্রশ্ন করে বসে আয়ান, তুমি কি হৃদকে ভালোবাসো? না। আমি? কেন আয়ান? আমার অনেক ভয় লাগে ওনাকে, ওনার অনেক রাগ, জানেন আল্লাহ, আমি তো শেষ। বিচলিত কণ্ঠে আয়ান বলে ওঠে, তাহলে কি তোমাকে হৃদ কখনো গায়ে হাত তুলেছে, বকেছে কখনো? আমি ডান বামে মাথা নাড়িয়ে না বোধক বুঝালাম। তারপর ওনাকে বলে উঠি, না উনি আমাকে কখনো মেরেছে আর না কখনো বকেছে, কিন্তু প্রথম দিন যেই দিন এই বাড়িতে এসেছিলাম, ওই দিন অনেক কথা শুনিয়েছে। এরপর থেকে আমি ওনার সামনে কখনো যাইনি, আর উনিও আমার সামনে কখনো আসেননি। আমি ওনাকে কখনো দেখিনি। অবাক করা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি কখনো হৃদকে দেখোনি? কখনো ওর সাথে কথা বলোনি? আমি শুধু মাথা নাড়ালাম, যার অর্থ না, আমি দেখিনি। আমার জবাব পাওয়ার সাথে সাথে আমার দিকে ততক্ষণে তাকিয়ে থেকে তারপর উপরের দিকে হাঁটা ধরলে, কিছু না বলেই। হয়তো ওনার জবাব পেয়ে গেছে, তার জন্য এখানে থাকার প্রয়োজন বোধ করেনি। বিয়ে মানে আনন্দ, আর আনন্দ জিনিসটা আমার খুব আনন্দ। তাই আমার এই আনন্দ দ্বিগুণ করতে নিহা আপুর ওরবি শ্বশুরবাড়ি মানুষ এসেছে। ওনারা ফ্যামিলি মানে সবার সাথে পরিচয় হতে। বিয়ে বলে কথা, এখানে সব উপস্থিত আছেন দাদা দাদি, ফুপা ফুপি, আয়ান ভাইয়া, নিহা আপু। ফিহা বসে সবার সাথে কথা বলছে। উনি নেই, কারণ উনি এসব ঝামেলায় নিজেকে জড়ান না, তাই। আর আমি বিশাল ড্রয়িং রুমে এক কর্নারে ওদের থেকে দূরে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছি। নেহা আপু শ্বশুরবাড়ি থেকে এসেছে। আপুর শ্বশুর শাশুড়ি, নেহা আপুর ওর সাথে রয়েছে দুটো ছেলে, যাদের বয়স আয়ান ভাইয়ের বয়স হবে। আরও রয়েছে দুজন স্বামী স্ত্রী, যারা নেহা আপুর চাচা শ্বশুর, চাচি শাশুড়ি। আমার বয়স একটা মেয়ে আছে, সাথে আছে দাদা শ্বশুর।
দাদি শাশুড়ি সবাই মিলে গল্প মেতে উঠেছি। নেহা ফয়সাল ভাইকে হবু হাজবেন্ড দেখে বারবার মিষ্টি করে হেসে যাচ্ছেন আর লজ্জায় লাল হয়ে উঠছেন। অবশ্য বিষয়টা কারো চোখে পড়ছে না, কিন্তু দূর থেকে আমি ঠিকই লক্ষ্য করছি তীক্ষ্ণ দৃষ্টিতে। আহা, এই বুঝি প্রেম লজ্জা। কিন্তু আয়ান ভাইয়া বারবার ঘাড় ঘুরিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করছে। বিষয়টা আমি লক্ষ্য করতেই দাদির দিকে তাকিয়ে বলে উঠি, নানুজান, মায়া কোথায়? ওকে তো দেখেছেন না কোথায়? দাদি বিচলিত হয়ে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ তাই তো। আমার সোনামা কোথায়? আমার সোনামাকে তো আমি দেখছি না। তোমরা আমার সোনামাকে নিয়ে আসো। আমি মেহমান নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া আমার সোনামাকে লক্ষ্য করিনি। এমন নিয়ে আসা আমার মাকে যাও। দাদির কথা শুনে নিহা আপু শ্বশুরবাড়ির মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে, আর আয়ান ভাইয়ের ঠোঁট প্রসারিত করে হাসল। সার্ভেন্ট এসে আমাকে ডাকতে আমি গুটিসুটি পায়ে তাদের দিকে এগোতে লাগলাম। ভয়ে চুপ করে রইলাম, কারণ আমি মেহমান দেখলে আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তাই আমি দাদির কাছে যেতে দাদি আমাকে এক হাতে জড়িয়ে ধরে কপাল একটা চুমু খেয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলি সোনামা? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। দাদি ব্যাপারটা বুঝে গেছেন, তাই একটা মুচকি হাসি দিয়ে আমাকে এক হাতে জড়িয়ে রাখলেন। তারপর সবার সাথে কথা বলতে লাগলেন। তখন পাশ থেকে বৃদ্ধা মহিলাটি বলে উঠলেন, হেনা, মেয়েটি কে হয় তোমার? দাদি কিছু বলতে যাবে তখনই পাশ থেকে ফুপি বলে উঠে, রিত এর মামাতো বোন। আমার মা বাবার সাথে থাকে, আর আমার বাবা মা আর আমার ওকে খুব ভালোবাসি, তাই ওকে সোনামা বলে ডাকি। দাদির রাগী ভাব তাতেই ফুপিকে কিন্তু কিছু বলে না, আমাকে বুকের সাথে চেপে ধরে রাখে। তখন বৃদ্ধা মহিলাটি আবার বলে ওঠে, হেনা, মেয়েটি তো ভারী মিষ্টি মেয়ে। আর এদিকে আয় তো, আমাদের কাছে বস মা, আয়। আমি দাদির দিকে তাকিয়ে অসহায়ভাবে তাকাতে দাদি আমার মাথা হাত বুলিয়ে ইশারা করে যেতে আমি ওনাদের কাছে বসতে আমার নাম জিজ্ঞাসা করেন। আমি বাধ্য মেয়ের মতো বলি। তারপর আমাকে এটা সেটা বলে প্রশ্ন করতে লাগলো। আমি সব এক এক করে বাধ্য মেয়ের মতো সব বলতে থাকি। কথা এক পর্যায়ে উনি বলে ওঠে, হেনা, আমাকে কি তোমার সোনামাকে দিবা? আমার না অনেক পছন্দ হয়েছে মিষ্টি মেয়েটা। তুমি বললে আমি আমার দু নাতির মাঝে যে কোনো এক নাতির বউ করে নিতাম আর কি। কি বলো? ওনার এমন কথায় নড়ে চড়ে বসলেন আয়ান ভাইয়া। একবার আমার দিকে তাকিয়ে আবার দাদির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দাদি কিছু বলবে তখনই পিছন থেকে বিকট শব্দ কানে আসতেই সবাই চমকে উঠলাম। পিছনে ফিরে তাকিয়ে দেখি সুন্দর পুরুষটা দাঁড়িয়ে আছে, আর ফ্লোরে ভেঙে পড়া আছে আমার সুন্দর রমণী মাটির মূর্তি। ওনার এমন কাজ আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ধৈর্য ওনার কাছে গিয়ে টলমল চোখে একবার মূর্তির দিকে তো একবার ওনার দিকে তাকিয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ভ্যা ভ্যা করে জোরে জোরে কান্না করে দিলাম, আর সাথে বলে উঠি, আমার পরীটা বলে কান্না জুড়ে দিলাম। তখনই দাদি দৌড়ে এসে আমাকে বুকের মধ্যে চেপে ধরে বলে উঠল, যে কি করছিস রিত? এটা আমার সোনামা, পরীটা ভেঙে দিলি। তবে না বলেছি আমার সোনামার থেকে দূরে থাকতে? আর তুই আমার সোনামাকে কষ্ট কেন দিস বল? রিত নামটি শুনে ভয়ে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে দাদির পিছনে লুকিয়ে পড়ি আর কান্না করতে লাগলাম। একবার কান্নাটা কিসে তা আমি নিজেও বুঝতে পারি না। এটা কি মূর্তি যেন নাকি ওনার ভয়ে নাকি এক দুদিন ধরে ওনাকে না চিনে ওনার নামে ওনাকে উল্টোপাল্টো কথা বলেছি, সেজন্য কিছু বুঝতে পারছি না। তখনই আমার কানে আরও একটা বিকট শব্দ আসে। তখন দাদি পিছন থেকে উঁকি মেরে দেখি আমার আরও একটা মূর্তি ভেঙেছেন উনি। এবার আর আমি কিছু বলিনি, চুপ করে আমার দাদির পিছনে লুকিয়ে পড়ি। আমার কান্না সেখানে থেমে যায়। ভয়, বাপরে, যেখানে আমার প্রতিমাগুলো উনি ভাঙছে, না জানি কবে আমাকে ঠিক এভাবে ভেঙে দেয়।
তাই এবার আর আমি কিছু বলিনি, চুপ করে আবার মুখ লুকালাম দাদির পিছনে। হৃদ প্রচণ্ড রেগে কন্ট্রোল হারিয়ে মায়ার দিকে তেড়ে আসছে নিলেই আয়ান তার পথ আটকে আর বলে উঠে, কুল ডাউন হৃদ, কী হয়েছে তোর? এতটা হাইপার হচ্ছিস কেন? মায়া কি করেছে যে ওর সাথে এত রাগ দেখাচ্ছিস? হৃদ প্লিজ এখানে সিনকেট করিস না ভাই, একটু আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা কর, নিহার শ্বশুরবাড়ি মানুষজন আছে। রাগান্বিত হৃদ মায়ের দিকে চোখ ফিরিয়ে আয়নের দিকে তাকায়, রাগে কটমটো করে। এসব উগ্র পরিবেশে তার মাথায় আসে না, তবে এখানে ঝামেলা করতে চায় না বলে তৎক্ষণাৎ প্রস্থান করার জন্য উদ্রিক্ত হলেও উপরের দিকে হাত দুটো তার তখন মুষ্টি করা। ফুসফুস নিঃশ্বাসের শব্দ বোঝা যাচ্ছে সে নিজেকে রাগ কন্ট্রোল করতে চাচ্ছে। উপস্থিত সবাই হৃদের চলে যাওয়ার দিকে করুণভাবে তাকিয়ে থাকলো কয়েক পলক। কী থেকে কী হলো কেউ কিছুই বুঝতে পারল না। হৃদ এই এলো, ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব করলো, সবাইকে ভয় দেখে চলে গেল। হৃদ কেন হঠাৎ রেগে গেল তা বুঝতে পারছে না কেউ। আর মায়া, সে তো তখন থেকে জড়সড় অবস্থা, দাদির পিছনে লুকিয়ে হেঁচকি তুলে কান্না করে চলছে। আজ যেন মায়ার কষ্ট একটু বেশি বেড়ে গেছে। আর তার কারণ দুটো। এক, মায়া পরিটাকে হৃদ ভেঙেছে। দুই, মায়া হৃদকে তা না জেনেও তার সম্পর্কে উল্টোপাল্টো কথা বলেছে এতদিন। এখন হৃদ মায়াকে একা পেলে কী করবে সে ভয়ে কান্না যেন আর বেড়ে গেল। আয়ান এক পলক মায়ার দিকে তাকালো। মায়ার কান্না মিশ্রিত চোখ মুখ যেন ভিতরকার অস্থিরতা আরও বেশি বাড়িয়ে দিল। মায়ার কান্না করাটা অসহ্য নেই ঠেকল। হাঁসফাঁস করা পরিস্থিতিতে দম বন্ধ লাগলেও সে নিজেকে কন্ট্রোল করার প্রয়াস চালিয়ে শক্ত মনে মায়ার দিকে এগিয়ে গিয়ে যায়। হেনা খানের পিছন থেকে মায়ার হাত ধরে বের করে সামনে আনলো, কোমল কণ্ঠে শুধালো, কান্না থামাও মায়া, হৃদ আর কিছুই করবে না তোমার সাথে। আমরা আছি তো তোমার পাশে। কাল আমি তোমাকে আরও অনেকগুলো পরী এনে দেব, ঠিক আছে? আয়ান এক পলক মায়ের কান্না জড়ানো মায়াময় চেহারাটা দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিহার শ্বশুরবাড়ির সবার উদ্দেশ্য করে বলে, আসলে আমরা সবাই আজকের জন্য সরি। সব কিছু অনাকাঙ্ক্ষিতভাবে ঘটা বিব্রতকর পরিস্থিতি যেন আমরা সত্যি অনুতপ্ত। আয়নের সরিতে পরিবেশ শিথিল হলো। সবাই আগের ন্যায় ঠিকঠাক বসে নিহার বিয়ের ডেট ফিক্সড করলো। সময় নিয়ে একত্রে সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো। বিকেল করে মেহমানদের বিদায় জানালে আয়ান। এই পুরোটা সময় আয়ান যথেষ্ট মায়ার খেয়াল রেখেছে। মাঝে মধ্যে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করেছে। সবাই চলে যাওয়ার পর আয়ান মায়ের দিকে এক পলক তাকিয়ে উপরের দিকে হাঁটা ধরে হৃদের রুমের দিকে। আর ভাবে না, আর আজকে হৃদের সাথে কথা বলতে হবে মায়ার ব্যাপারে। কী চায় ও সেটা জানতে হবে। আর ওর ফিলিং সম্পর্কে ও তার জানা জরুরি, নয়তো তার ডিসিশন নিতে পারছে না। তাই আজকে ওর সবটা জানতে চাই হৃদ সম্পর্কে। কারণ মায়ার মনে হৃদের জন্য কোনো ভালোবাসা নেই, সেটা আরও অনেক আগে বুঝতে পেরেছি। আর যেটা আছে হৃদের জন্য মায়ার মনে, সেটা হলো শুধু ভয়, যেটা হৃদ নিজে তৈরি করেছে মায়ার মনে। এই ভয়ে মায়া হৃদের সাথে কথা তো দূরে, সামনেও যেতে চায় না ওর। তাহলে এত কি সমস্যা ওর মায়াকে নিয়ে? এইসব ভাবতে ভাবতে আয়ান হৃদের রুমের দিকে যেতে থাকে। এদিকে হৃদ তার রুমের সাথে অ্যাটাচড করা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার নীল পানির উপরে। পকেটে দুটো হাত গুজে কিছু একটা ভেবে চলছে এক মনে। তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়ায় আয়ান, প্রশ্ন করে, মায়াকে ভালোবাসিস? তার দৃষ্টি সুইমিং পুলের নীল পানির উপর। পকেট দুটো হাত গুজিয়ে স্ট্রং হয়ে দাঁড়ায় হৃদ এর মতো। এদিকে হৃদের দিকে এর দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে না গম্ভীরভাবে, তাহলে ভয় দেখাচ্ছিস কেন ওকে? এরকম রাগ করছিস কেন ওর সাথে? আয়ন, ও আমার অবাধ্য হচ্ছে তাই। আর আমার অবাধ্য কোনো কিছুই পছন্দ না। ও যত আমার অবাধ্য হবে আমি তত ওকে বাধ্য করব। না তাকিয়ে হৃদ। আয়ন ভুরু কুঁচকে তাকায় হৃদের দিকে। মায়া, তোর কোনো কথা অবাধ্য হয়েছে?
যে তুই ওকে বাধ্য করতে চাস? আর তুই বা কী চাস মায়ার থেকে? তুই মায়াকে বল তুই কি চাস, নয়তো মায়া কিভাবে বুঝবে যে তুই কি চাস? আয়া ওকে বুঝতে হবে, ও আমাকেও বুঝতে হবে। ওর কাজের মাধ্যমে আমাকে যেমন অস্থিরতা ভোগাচ্ছে, ঠিক তেমন ওর কাজের মাধ্যমে আমাকে বোঝাতে হবে যে আমি কি চাই এবং আমার এই অস্থিরতা কিসের। যেভাবে আমাকে অস্থিরতা ভোগাচ্ছে ঠিক তেমনভাবে ও আমাকে স্থির করতে হবে, নয়তো আমি ওর অবাধ্য কাজে বাধ্য করাবো। অস্থিরতা, সত্যি ওর অস্থিরতায় রানী একটা, মানুষকে প্রচণ্ড অস্থিরতা ফেলে দেয়। ও বলে দীর্ঘশ্বাস ফেলে, আবার বলে ওঠে মায়াকে ভালোবাসি না, অথচ অস্থিরতা ভুগছি, এটা কেমন কথা? আর তাছাড়া তুই মায়ার জন্য বডিগার্ড ঠিক করেছিস, তাই না? যাতে কোনো ছেলে ওর সাথে মিশতে না পারে, তাই না? সামনের দিক তাকিয়ে হৃদ ভুরু কুঁচকে আয়ানের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায়, তারপর স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, না আমি মায়াকে ভালোবাসি না, আর তাছাড়া মায়া আমার অস্থিরতা ভালোবাসা না। আর রইল বডিগার্ড দেওয়া, তার পিছনে যথেষ্ট কারণ আছে, তা হলো ওর সেফটি, কারণ ওর মধ্যে দাদা দাদির প্রাণটা লুকিয়ে রয়েছে। আমি ওকে সময় দিতে পারি না ব্যস্ততার জন্য, কিন্তু মায়া আসার ওদের জীবনে আলো ফুটেছে, আর মায়ার মাধ্যমে দাদি তার অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করেছে, যেটা আমি আর ফুপির মাধ্যমে করতে পারিনি। কারণ তখন ফুপি ছোট ছিল, দাদি তখন তার চাকরির কাজে ব্যস্ত থাকায় ফুপিকে সময় দিতে পারেনি, আর নিজের হাতে মেয়েকে সাজিয়ে তুলতে পারেনি। তার পুতুলের মতো করে মেয়েকে সাজানো, তাকে নিজের হাতে বড় করা এবং তার সব কাজ নিজের হাতে করা, যা কিছু করতে পারেনি দাদি। আর আমি ছেলে হওয়ার দাদি স্বপ্নগুলো দমে যায়, কিন্তু মায়া এই বাড়িতে আসার পর থেকে দাদি মনে আবারও অসম্পূর্ণ স্বপ্নগুলো জেগে ওঠে। তাই দাদি মায়াকে আলগে রাখে সব কিছু থেকে, এমনকি আমার থেকেও। তাই আমার কাছে মায়া বেঁচে থাকাটা জরুরি, কারণ আমার বিজনেস, পলিটিশিয়ান, শত্রুর অনেক সাথে দাদাভাইও, আর সেই শত্রুতার রেশ ধরে মায়ার ক্ষতি করার চেষ্টা করবে, সেটা মায়ার জন্য হানিকারক হতে পারে। সেজন্য আমি ওর সেফটি দিয়েছি অনেক আগেই, কারণ দাদাভাই বাইরে গেলে তার সাথে করে বডিগার্ড নিয়ে যায়, আমিও বাইরে গেলে বডিগার্ড নিয়ে যাই। আর দাদি সারাক্ষণ বাড়ির ভিতরে থাকে, বাড়ির আশেপাশে অসংখ্য বডিগার্ড থাকে, তাই দাদি সেফ। কিন্তু মায়া যখন বাইরে যায় তখন আমাদের শত্রুরা ওকে অ্যাটাক করতে পারে, তাই আমি ওর ভার্সিটি ছাড়া অন্য কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছি। আর ও যে আমাদের ফ্যামিলির একজন সদস্য, তা আমাদের শত্রুদের মধ্যে অনেকেই জেনে গেছে। তাই আমি মায়াকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে পারবো না। তবে ওর ভালো লাগুক বা না লাগুক, এতে আমার কিছু যায় আসে না। ওকে আমার বন্ধুনি হয়ে থাকতেই হবে। আর এখন আমি ভালোবাসার কিছুই দেখছি না। আমি মায়াকে ভালোবাসি না, এটা সত্যি। কথাগুলো বলে হৃদ তার রুমে গিয়ে বারান্দায় চলে যায় এবং থাই গ্লাসের উপর এক হাত রেখে অন্য হাত পকেটে গুজে দাঁড়িয়ে নিচে দিকে দৃষ্টি তার স্থির করে, যেখানে মায়া বাগানে মূর্তিটাকে জড়িয়ে ধরে হিসকে তুলে কান্না করে চলছে। তার মূর্তিটাকে কানে কানে কিছু বলছে, আর অন্য হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে হৃদকে ভেঙে দেওয়া মূর্তিটাকে দেখাচ্ছে, যা হৃদ পলকহীন চোখে দেখছে। পরে কিছু একটা ভেবে নিচে মায়ার দিকে পা বাড়ায় হৃদ। আয়ান তার সব প্রশ্নের উত্তর পেয়ে যায় হৃদ থেকে। হৃদ নিজের মুখে বলা কথাগুলো আয়ান মায়ার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, বিশেষ করে হৃদের বলা এই কথাটার মাধ্যমে, যে আমি মায়াকে ভালোবাসি না। এখন কি হতে চলছে মায়ার জীবনে, আর কী বা মোড় নেবে এই তিনটি জীবনে? মায়ার জীবনে কে আসবে? আয়ানের ভালোবাসা, নাকি হৃদের অস্থিরতা, আর সাথে ভয়? কে মায়ের সবটা জুড়ে থাকবে, হৃদ নাকি আয়ান?